বাইরে থেকে এজেন্সি এনে ছাপ্পা করবে। মা বোনদের বলবো যে রাধে সে চুলো বাদে, ছেলেদের পেছনে রাখবেন, আপনারা সামনে থাকবেন। আর কি কি দিয়ে কি করতে হয় আপনারা সব জানেন, আমাকে বলবার দরকার নেই। গতবারে বলেছিলাম নন্দীগ্রামে এসেছেন হারিয়ে পাঠাবো, এবারে বলে গেলাম ভবানীপুরে আপনাকে হারাবো। মাইকটা বাড়াও, আমার গলা বসে যাচ্ছে। মাইক আমার গলা বসে যাচ্ছে। ভালো করে এই পুলিশের লোক করুন, ভালো করে ছবি তুলুন, কোন বাবা থাকলে পাঠিয়ে দেবেন। নির্বাচনের পরে পোস্টার লাগিয়ে বলতে হবে আমি বিজেপি করি না, আমি বিজেপি করি না, আমি বিজেপি করি না। ব্রেকফাস্টে গেছে কত 58 লাখ, লাঞ্চে কত গেছে 7 লাখ, এখনো ডিনার হয়নি। আমি বেঁচে থাকতে এনআরসি করে ডিটেনশন ক্যাম্প করতে দেব না। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, আপনাদের বলেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় এই এসআইআরের সফলতার পর, এসআইআরের কাজ হয়ে যাওয়ার পর জনসভায় কি বলবেন খুঁজে পাচ্ছেন না। তিনি বুঝতে পারছেন না যে তিনি জনসভাতে মানুষের সামনে কি করে মুখ দেখাবেন। কিন্তু ইনি তো তৃণমূল নেত্রী, এমন নেত্রী, ওই যে শুভেন্দু অধিকারী বলেন না যে যার দুকান কাটা। তো স্বাভাবিকভাবেই কিন্তু এদিন আবার মমতা বন্দ্যোপাধ্যায় একটা নতুন ধুয়ো তুললেন, মানুষকে আরও একটা নতুন ঢপের কথা শোনালেন। আর সেটা হচ্ছে যে তিনি বেঁচে থাকতে এই পশ্চিমবঙ্গে এনআরসি হতে দেবেন না। তার মানে কি? এর আগে তিনি বলেছিলেন যে তিনি বেঁচে থাকতে এসআইআর হতে দেবেন না, আর এখন তিনি এসআইআরে ধাক্কা খাওয়ার পর ভোটের প্রচারে প্রথম জনসভা করতে গিয়ে কি বলছেন? বলছেন যে তিনি বেঁচে থাকতে নাকি এনআরসি হতে দেবেন না। এবং শুধু তিনি নন, তার পরবর্তী প্রজন্ম, সেও নাকি একই পথে চলবে। পরবর্তী প্রজন্মকে অর্থাৎ ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন এ রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন তখন তিনিও বেঁচে থাকতে এ রাজ্যে এনআরসি হতে দেবেন না। এইটাই এদিন নতুন করে দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কথা হচ্ছে যে তৃণমূল নেত্রীর এই দাবি কি নতুন? এই একই দাবিকে হাতিয়ার করে, একই জুজুকে সামনে রেখে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় 2021-এর বিধানসভা ভোটে জয়ী হয়েছিলেন। আর সেই হাতিয়ারটাই ফের মমতা বন্দ্যোপাধ্যায় ঝোলা থেকে বের করেছেন। মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঝোলাতে আর কোনো নতুন হাতিয়ার নেই, নতুন কিছু বলার নেই। ফলে 2021-এ যে হাতিয়ারে তিনি মাত করেছিলেন, যে জুজুর ভয় দেখিয়ে তিনি ভোট জয় করেছিলেন, সেই জুজুটাকেই এবার ফের তিনি দেখাতে শুরু করলেন। আর এদিনের যে বক্তব্য, এই বক্তব্যেই স্পষ্ট যে তিনি এবার থেকে প্রত্যেকটা জনসভাতেই এই একই কথা বলবেন। এই এনআরসি বেঁচে থাকতে যে হতে দেবেন না, সেই কথাটাকে সামনে রেখেই তার বক্তব্য পেশ করবেন। এবং মজার যেটা কথা হলো যে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় যখন জনসভা শুরু করছেন, তার গলার আওয়াজই বসে গেল। প্রথম জনসভা তিনি শুরু করলেন, আর প্রথম জনসভাতেই তার গলা একেবারে বসে গেল, তার মাইকের আওয়াজ একেবারে কমে গেল। কেননা মমতা ভালো মতোই জানেন যে তাকে চেঁচিয়ে বলতে হবে, মানুষকে শোনাতে হবে যে তার সরকার কিভাবে এ রাজ্যে যুবশ্রী, সবুজশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার চালাচ্ছে। আর তার সরকার যদি না থাকে তাহলে কিন্তু সমস্তই বন্ধ হয়ে যাবে। শুধু এই যুবশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হবে না, তিনি এটাও বলছেন যে বাঙালির মাছ ভাত খাওয়া বন্ধ হয়ে যাবে, বাঙালির নাকি ডাল ভাত খাওয়া বন্ধ হয়ে যাবে। কেননা জিনিসপত্রের আকাশ ছোঁয়া দাম হয়ে যাবে। বাঙালি এখন এই কারণেই খেয়ে পড়ে বেঁচে আছে যে রাজ্যে তৃণমূল সরকার আছে। ফলে এখন জুজুর নেত্রী জুজু দেখানো ছাড়া মানুষকে আর কিছুই বলতে পারছেন না। এবং আরও একটা মজার ব্যাপার যে গতকালই মিডিয়াতে একটা বড় করে খবর চলছিল
রাতের দিকে যে মমতা বন্দ্যোপাধ্যায় ইস্তফা দিয়ে দিয়েছেন। আর সেই খবরটা কেন বাজারে ছেড়ে দেওয়া হয়েছিল তার কারণ আজকে বোঝা গেল। মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল যেসব ইস্তফা দিয়েছিলেন, যেসব পদ থেকে ইস্তফা দিয়েছিলেন, ভোটে লড়তে গেলে তাকে এইসব পদ থেকে ইস্তফা দিতেই হতো। এটাই স্বাভাবিক, এটাই সাংবিধানিক নিয়ম। অথচ গতকালের সেই ইস্তফাকে মিডিয়াতে বড় করে খবর করে দেখানো হলো। তার কারণ আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিলেন। তিনি এই যে বাজারের মূল্য বৃদ্ধি, এই মুহূর্তে ইসরায়েলের সঙ্গে আমেরিকার সঙ্গে ইরানের যুদ্ধ, যে যুদ্ধের জেরে গ্যাসের আকাল পড়েছে, তেলের আকাল পড়েছে, সেই দায় এড়ানোর জন্য, সেই দায় যাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘাড়ে না পড়ে, তার জন্য তিনি আজকে যেটা বললেন যে আমার কাছে আর কিন্তু কিছু নেই, আমার কাছ থেকে সব কিছু ওরা কেড়ে নিয়েছে। আর এই বলেই তিনি যেটা বললেন যে এবার থেকে যা মূল্য বৃদ্ধি হবে, তেলের অভাবে, গ্যাসের অভাবে যদি বাজারে জিনিসপত্রের দাম বাড়ে, তাহলে তার দায়টা বিজেপির ঘাড়ে যাবে। তার মানে বন্ধুরা বুঝতে পারছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কত বড় চালাক। যখন পরিস্থিতি কঠিন হয় তখন তিনি কিভাবে মাথাটা টেনে নিতে পারেন আর সেই দায় কি করে অন্যের ঘাড়ে চাপিয়ে দিতে পারেন, সেটা কিন্তু তিনি এদিন আরও একবার দেখিয়ে দিলেন। এই কাজ তিনি এই প্রথমবার করছেন এমনটা নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতিই হচ্ছে যে তিনি ক্রেডিট নিতে ভালোবাসেন, কিন্তু কোনো দায় পড়লে তার দায় তিনি নেন না। এই যেমন এত মানুষের নাম বাদ চলে গেল, ভুয়ো ভোটারের নাম বাদ চলে গেল, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় ঠেকাবেন বলে কথা দিয়েছিলেন, সেই দায়টা কিন্তু তিনি আর নিলেন না। তার বদলে কথার খেলা দেখুন, তিনি কিন্তু এদিন যেটা দাবি করলেন যে কজনের নাম নাকি ভোটার তালিকায় আছে সেটা তার জন্যই আছে। তিনি সুপ্রিম কোর্টে গিয়ে লড়াইটা করেছিলেন বলেই বাংলার ভোটার তালিকায় বাঙালির নাম আছে, না হলে বাঙালির নামই থাকতো না। অর্থাৎ এদিনের যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, তৃণমূল নেত্রীর দাবি, সেগুলো শুনে দেখে তো লোকে এমনটাও বলছেন যে এরপরে তো গিরগিটিও লজ্জা পাবে। কথার খেলা, কথাকে কিভাবে ঘোরাতে হয় সেটা মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে করছেন, তাতে তো গিরগিটিও লজ্জা পাবে। কিন্তু যে যাই বলুক না কেন, এরপরেও কিন্তু মানুষ হাততালি দিচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে কিন্তু হাততালি পড়ছে, আর সেটাই হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্বাচনে লড়ার সাহসটা যোগাচ্ছে। কিন্তু উল্টো দিকে শুভেন্দু অধিকারীও তো চুপ করে বসে নেই। তিনিও মমতা বন্দ্যোপাধ্যায়ের পোল খুলতে শুরু করেছেন। একদিকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় কথার খেলা খেলছেন, কথা ঘোরাচ্ছেন, উল্টো দিক থেকে কিন্তু শুভেন্দু অধিকারী তার বক্তব্য দিয়ে, তার যুক্তি দিয়ে কিন্তু সেই কথাগুলোর আসল কথাটা বের করে ফেলছেন। আসল কথাটা কিন্তু মানুষকে বলে দিচ্ছেন। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে কথার খেলা, সেই কথার খেলায় এবারের বাংলার ভবি কতটা ভুলবে সে নিয়ে কিন্তু যথেষ্টই সন্দেহ আছে। আর এদিন এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা আর তার পাল্টা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কর্মী সভা, এই দুই জনসভার বক্তব্য শুনলেই আপনাদের কাছে কিন্তু দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। সমীরণ, বিমলেন্দু চৌধুরী, শিবু বড়ুয়া, সজল বিশ্বাস, উত্তম দে, ভলেন রায় থেকে শুরু করে সকলে আছেন। মাইকটা বাড়াও, আমার গলা বসে যাচ্ছে। মাইক আমার গলা বসে যাচ্ছে। মাইকে ভয়েস বাড়াও। আমি প্রথমেই বলি, ময়নাগুড়ি আমার প্রিয় জায়গা। আবার পেট্রোলের দাম বেড়ে গেছে, জিনিসের দাম বাড়াচ্ছে, এটা আমার হাতে নেই। এখন তো আমার হাত থেকে সব কেড়ে নিয়েছে। আমার হাতে একটাই আছে, সেটা হচ্ছে মানুষ আছে। বিজেপি পার্টি ভ্যানিশ পার্টি। কখনো শুনেছেন নির্বাচন কমিশনের নোটিফিকেশনে বিজেপি চিহ্ন দিচ্ছে? কখনো জীবনে শুনেছেন? কখনো জীবনে দেখেছেন সেন্ট্রাল ফোর্স বিজেপি পার্টির ফ্ল্যাগ নিয়ে যাচ্ছে? লজ্জা করে না? গলায় দড়ি দিয়ে মরা উচিত বিজেপির নেতৃবৃন্দকে। এ লজ্জা কোথায় ঢাকবে? এই লজ্জা ঢাকার কি জায়গা আছে? নেই। কালকে সাপ্লিমেন্টারি লিস্ট বেরিয়েছে শুনলাম,
পরশুদিন মধ্যরাতে যত বিজেপির তাণ্ডব, একদিকে মধ্যরাতে স্বাধীনতা এনেছিল, আমরা গর্ব করি, আর আজ ভুলে যান স্বাধীনতার কথা। সংবিধান মানছে না, গণতন্ত্র মানছে না, মানুষ এর অধিকার মানছে না, মানুষের ভোটাধিকার কেড়ে নিচ্ছে, নিয়ে কালকে বলবে এনআরসি করে আমি ডিটেনশন ক্যাম্প করব। আমি বেঁচে থাকতে এনআরসি করে ডিটেনশন ক্যাম্প করতে দেব না। ইভেন আমার পরেও আমার জেনারেশন কোনো দিন অ্যালাউ করবে না। আর যদি মনে করে বাইরে থেকে এজেন্সি এনে ছাপ্পা করবে, মা বোনদের বলবো যে রাধে সে চুলো বাদে। ছেলেদের পেছনে রাখবেন, আপনারা সামনে থাকবেন, আর কি কি দিয়ে কি করতে হয় আপনারা সব জানেন, আমাকে বলবার দরকার নেই। তাই বলি, যতই করো হামলা আবার জিতবে বাংলা। 4 তারিখে কাউন্টিং হবে, 1, 2, 3, 4 বিজেপির হবে হার, 1, 2, 3, 4 তৃণমূল জিতবে আবার, জোড়া ফুল জিতবে আবার। তৃণমূল মানে কন্যাশ্রী, তৃণমূল মানে যুবশ্রী, তৃণমূল মানে শিক্ষাশ্রী, তৃণমূল মানে ঐক্যশ্রী, তৃণমূল মানে কৃষক ভাণ্ডার, তৃণমূল মানে রূপশ্রী, তৃণমূল মানে জয় জোহর, তৃণমূল মানে দণ্ডবতে, তৃণমূল মানে লক্ষ্মীর ভাণ্ডার, তৃণমূল মানে নমস্কার, তৃণমূল মানে যুব সাথী, তৃণমূল মানে চায় বাগান, তৃণমূল মানে ধামসা মদল, তৃণমূল মানে দোয়া, তৃণমূল মানে আশীর্বাদ, তৃণমূল মানে শুভকামনা, তৃণমূল মানে ভালোবাসা। নির্বাচনের পরে পোস্টার লাগিয়ে বলতে হবে আমি বিজেপি করি না, আমি বিজেপি করি না, আমি বিজেপি করি না। অনেক প্ল্যানিং করেছে, আপনাদের বিহারের সাথে নিয়ে যাবে আবার। উত্তরবঙ্গের জেলাগুলোকে আমি আটকেছি, কয়েকদিন আগে এগুলো বেরিয়ে গিয়েছিল সোশ্যাল নেটওয়ার্কে, সেই দিনই আমি গর্জন করেছিলাম। মনে রাখবেন, মানুষের অধিকারের জন্য আমি রাস্তা থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়াই করেছি, এবং সেই জন্যেই যা ভোট উঠছে এইটুকু ভোটও জেনে রাখবেন, এই লড়াইয়ের জন্য আপনারা আমার পাশে ছিলেন। এর জন্য আমার কোনো কৃতিত্ব নেই, কৃতিত্বটা আপনাদের। আমি দুটো কথা বলে যাচ্ছি, আমাকে বিশ্বাস করেন তো? যা বলি ভেবে বলি তো, আর যেটা বলি সেটাই হয়তো। এক হলো ভারতীয় জনতা পার্টি এবারে প্রচন্ড বহুমত নিয়ে, সংখ্যা নিয়ে সরকার তৈরি করছে। রেকর্ড করুন আমার কথা, 2016-তে 3, 2021-এ 77, এবারে 177-এর নিচে নামবে না। উপরটা কোথায় যাবে আমি বলছি না, 4 তারিখে বিকালে দেখা হবে, কথা হবে। আর একটা কথা বলে গেলাম, গতবারে বলেছিলাম নন্দীগ্রামে এসেছেন, হারিয়ে পাঠাবো। এবারে বলে গেলাম ভবানীপুরে আপনাকে হারাবো। হয়ে গেল, আর কোনো চিন্তা নেই। এবারে ভোটার তালিকা কেমন হলো? ভোটার তালিকায় কত দূষিত জল ছিল? প্রথম রাউন্ড ব্রেকফাস্টে গেছে কত? 58 লাখ। লাঞ্চে কত গেছে? 7 লাখ। এখনো ডিনার হয়নি। সন্ধ্যাবেলা লিকার চা আর চীনা বাদাম হয়েছে, তাতে 32 লাখের মধ্যে 14 লাখ চলে গেছে।
আরো বাকি কত? 28 লাখ। তাহলে এই মুহূর্তে কত গেছে? 79 লাখ, তাই তো? মনে আছে তো আমার কথাগুলো আগে? আমি আর বলছি না। সমাজদার কা তো ইশারাই কাফি হয়। এর 90% ভোট তৃণমূল কংগ্রেস মেরে দিত। কি জ্বালা পিসির, লাফাচ্ছে, কালো চাদর গায়ে দিয়ে সুপ্রিম কোর্টে চলে গেছে। না, এমন উকিল তার নাম রেকর্ডে রাখেনি। বলছে আপনি বলবেন না, আপনার লয়ার বলবে। আপনি মুখ্যমন্ত্রী বলছেন বলুন, কিন্তু লিখবো না কিছু, রেকর্ডে নাম নাই। কিন্তু উনি গেছেন কেন সুপ্রিম কোর্টে? কারণটা বুঝতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় কেন সুপ্রিম কোর্টে গেছিলেন? কেন এখনো লাফাচ্ছেন? কেন এখনো চিৎকার করছেন? কালকে বলেছেন আমার নাম না করে যে গদ্দারের একজন ভিডিওকে ভবানীপুরের আরো করা হয়েছে। সবচেয়ে বড়, পৃথিবীর সবচেয়ে বড় গদ্দারের নাম মমতা ব্যানার্জি। এনাকে রাজনৈতিক পরিচয় দিয়েছে রাজীব গান্ধী, মাথায় ডান্ডা খেয়েছিল। তার আগে টিকিট দিয়েছিলেন প্রয়াত সুব্রত মুখার্জি। কংগ্রেস ঘাড় ধাক্কা মেরে তাড়িয়ে দিয়েছিল, ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী আশ্রয় দিয়েছিল। নইলে আপনার রাজনীতি করাটাই বেরিয়ে যেত। কংগ্রেসের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে রাজীব গান্ধীর সঙ্গে, তারপরে বিশ্বাসঘাতকতা করেছে অটলজির সঙ্গে। বড় লম্বা ইতিহাস। আর উনি বলেন যে আমার দমে আমি মুখ্যমন্ত্রী হয়েছি। এটা হলে 2001 সালে হয়ে যেত, হয় এবার নয় এবার। 2011তে মুখ্যমন্ত্রী হয়েছেন এই মেদিনীপুরের দয়ায়, নন্দীগ্রামের মানুষের আত্মবলিদানের মধ্য দিয়ে। নইলে দিদি থেকে দিদিমা হয়ে যেতেন, কোনদিন মুখ্যমন্ত্রী হতেন না। এই কথাগুলো এই কারণে বলছি, এই মুখ্যমন্ত্রী ভোটার তালিকায় এসআইআর এর বিরোধিতা করছেন। এসআইআর কি নতুন? না, এর আগে 8 বার হয়েছে, এবারে 9ম বার। উনি বাংলাদেশ থেকে আসা মুসলিম অবৈধ অনুপ্রবেশকারীদেরকে পশ্চিমবঙ্গে জামাই আদর করে রাখতে চান। জামাই আদর করে রাখতে চান, কারণ ভোট ব্যাংক। আপনি জানেন 47-এ দেশভাগের সময় বাংলাদেশে হিন্দু ছিল, তখন তো বাংলাদেশ নয়, পূর্ব পাকিস্তান, 33%। 71-এ বাংলাদেশ সৃষ্টি হওয়ার পরে আজকে বাংলাদেশে হিন্দু জনসংখ্যা 7%। একইভাবে পশ্চিমবঙ্গে 1951 জনগণনায় হিন্দু জনসংখ্যা 85%, আর আজকে আমরা 65%-এর নিচে নেমে গেছি। তার কারণ হলো ভারতীয় মুসলমান নয়, এই মমতা ব্যানার্জি যাদের জন্য গলা ফাটাচ্ছেন, এসআইআর এর বিরোধিতা করছেন, সুপ্রিম কোর্টে গেছিলেন সেই বাংলাদেশি অবৈধ মুসলিম অনুপ্রবেশকারী যারা জামাতিদের। ভালো করে ছবি তুলুন, ভালো করে, এই পুলিশের লোক করুন, ভালো করে ছবি তুলুন। কোন বাবা থাকলে পাঠিয়ে দেবেন। বসুন 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 বসুন। এদের কি করে সোজা করতে হয় আমার জানা আছে। এটা আমি জানি, অ্যালোপ্যাথিক না আয়ুর্বেদিক কিন্তু হয় আমার জানা।